আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এসএসসি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের 7 নম্বর অঙ্কটা সলভ করব। তো 7-এর কতে বলা হয়েছে জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এন্ট্রি পড়ব, এখানে আমরা ছকটা কেটে রেখেছি। ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা। তো আমরা শুধু ক্রয়গুলো দেখব। তো প্রথমে আছে জানুয়ারি 1 তারিখে ক্রয় করা হয়েছে নগদে ক্রয়, এই ক্রয়টা আসবে নগদ ক্রয়। কত টাকা ক্রয় করা হয়েছে? 60,000 টাকা। এবং পরবর্তীটা পড়ি, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। এটাও ক্রয় করা হয়েছে, কিন্তু এটা ক্রয়ের ভিতরে আসবে না। এখানে ক্রয় বলতে বোঝানো হয়েছে মালিকানা সত্ত্বের সাথে কাজ হয় এমন, ক্রয় করলে ব্যয় হয়, সেই ব্যয়কে এখানে ধরা হয়েছে। আসবাবপত্র ক্রয় করলে এটা ব্যয় হয় না, এখানে একটা সম্পদ বৃদ্ধি পায়, একটা সম্পদ হ্রাস পায়। এখানে মালিকানা সত্ত্বের সাথে কোনো কাজ হয়নি, তাই এটা এখানে আসবে না। এটা ক্রয় হলেও এখানে আসবে না। আচ্ছা, 23 তারিখে বিক্রি, এটা তো আসবেই না। ভাড়া পরিশোধ আসবে না, ব্যাংকে জমা, এটাও আসবে না। আচ্ছা, 30 তারিখ আছে ধারে ক্রয়, এটা আসবে। লিখব ধারে পণ্য ক্রয়। কত টাকার পণ্য ক্রয় করেছি? 28,000 টাকা। 28,000 টাকা। এবার দুইটা যোগ করে দেব, 88,000 টাকা। তো এটাই ছিল আমাদের ক। আমরা পরবর্তী পেজে খ দেখব। তো স্টুডেন্ট, খতে বলা হয়েছে উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সে নগদ লেনদেনের পরিমাণ। নগদ লেনদেনের পরিমাণ অর্থাৎ নগদ লেনদেন হয়েছে এদের পরিমাণ। ধারে কোনো কিছু বা বাকিতে কোনো কিছু হলে এটা এখানে আসবে না। তো এখানে ছকটা হবে তারিখ, বিবরণ, টাকা। আমরা কোয়েশ্চেনটা পড়বো, প্রথম থেকে উদ্দীপক পড়বে এবং পোস্টিং দিতে থাকবো। জানুয়ারি 1 তারিখে পড়ি নগদে ক্রয়, এটা আসবে কারণ নগদ চলে গেছে আমাদের কারবার থেকে। এক কথা এখানে চিন্তা রাখতে হবে, আমাদের নগদ চলে যাবে বা নগদ টাকা আসবে, এরকম নগদ লেনদেন হবে। তো 1 তারিখে যেহেতু নগদে ক্রয় করেছি, লিখবো নগদ ক্রয়। নগদ কত টাকা ক্রয় করেছি? 60,000 টাকা। ওকে। পরবর্তীতে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেছে, এটা নগদে ক্রয় করেছে। এখানে বলে নেয় ধারে বা কারো কোনো প্রতিষ্ঠানের নাম নাই, কোনো ব্যক্তির নাম নাই, তার মানে এটা নগদে হয়েছে। তো 12 তারিখ আসবে। লিখবো অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। কত টাকা ক্রয় করেছি? 26,500 টাকা। ওকে। পরবর্তীতে বলা হয়েছে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় এখানে আসবে না, কারণ ধারে হয়েছে। এখানে ধারে কোনো কিছু আসবে না, বলছে নগদ লেনদেন হতে হবে। 25 তারিখ আসবে। 25 তারিখ বলা হয়েছে অফিসের ভাড়া প্রদান, এটা আসবে অফিসের ভাড়া প্রদান। কত টাকা ভাড়া প্রদান করা হয়েছে? 15,000 টাকা। ওকে। পরবর্তীতে 28 তারিখ আসবে, কারণ হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো, আমাদের কারবার থেকে টাকা চলে গেছে, এখানে নগদ লেনদেন হয়েছে। এখানেও আর অফিসে ভাড়া পরিশোধ করা হয়েছিল, এখানেও আমাদের কারবার থেকে টাকা চলে গেছে, নগদ লেনদেন হয়েছে। আসবাবপত্র ক্রয় করেছি, আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এটাও নগদ লেনদেন হয়েছে। পণ্য ক্রয় করেছি, এটাও আমাদের কারবার থেকে টাকা চলে গেছে। অর্থাৎ এখানে যতগুলো নগদ লেনদেন হয়েছে সবগুলো আমাদের কারবার থেকে টাকা চলে গেছে, তাই এগুলো নগদ লেনদেন। তো 28 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা। কত টাকা জমা দেওয়া হলো? ব্যাংকে জমা দেওয়া হলো কত টাকা? 32,000 টাকা। এবার এই চারটা যোগ করব। হ্যাঁ, 30 তারিখ ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় এখানে আসবে না, কারণ এখানে ধারে কোনো লেনদেন আসবে না, সব নগদের লেনদেন আসবে। তো এই চারটা ক্রয়, এই চারটা যোগ করবো। এই চারটা যোগ করলে হবে 1,33,500। তো এই ছিল আমাদের খ। আমরা পরবর্তী পেজে গ নাম্বারটা দেখছি। স্টুডেন্ট, গতে বলা হয়েছে বড়ুয়া ট্রেডার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই দেখাও, যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ আমাদের প্রভাব ছক তৈরি করতে বলেছে। তো প্রভাব ছক বা বিবরণী ছক তৈরি করতে বলেছে। তো বিবরণী ছক তৈরি করতে গেলে আমাদের ফার্স্টে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে আমাদের অঙ্কে কয়টা সম্পদ আছে আর কয়টা দায় আছে সেটা খুঁজে বের করা। তো আমরা দেখেছি এখানে সম্পদ আছে 4টা, দায় আছে 1টি। আমরা ছক কেটে রেখেছি এখানে। তো কিভাবে ছক কাটতে হয় আমরা আগের ভিডিওতে বলেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে, যদি না দেখে থাকো সেখান থেকে শিখতে পারবে, ধারণা পাবে একটা কীভাবে ছক কাটতে হয়। ওকে। তো আমরা প্রথম থেকে পড়বার পোস্টিং দেবো। কত সালের অঙ্ক? 2017 সালের অঙ্ক। কি মাস? জানুয়ারি মাস। জানুয়ারির 1 তারিখে বলা হয়েছে নগদ ক্রয় 60,000 টাকা। নগদে ক্রয় করেছি 60,000 টাকা, তার মানে কি আমাদের কারবার থেকে 60,000 টাকা চলে গেছে। আমরা নগদ থেকে কমাবো 60,000 টাকা। আর ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে 60,000 টাকা।
এবং মন্তব্যে লিখব ব্যয়। পরবর্তীতে 12 তারিখ বলা হয়েছে, 12 তারিখে বলা হয়েছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 26,500। আসবাবপত্র ক্রয় করেছি, আমাদের কারবার আসবাবপত্র আসছে, আসবাবপত্র আসলে আসবাবপত্র বাড়াবো 26,500। আর যেহেতু নগদে ক্রয় করেছি, আমাদের কারবার থেকে টাকা চলে গেছে, আমরা নগদ থেকে কমাবো 26,500। আমরা মন্তব্যে আজকে কিছু লিখবো না, আর হ্যাঁ ইকুয়াল দিব, অবশ্যই ইকুয়াল দিব। আজকে মন্তব্য লিখবো না, কেন লিখবো না তোমরা কমেন্টে জানাবে স্টুডেন্ট, কেন লিখবো না আজকে মন্তব্য। ওকে, পরবর্তীতে বলা হয়েছে 23 তারিখ। 23 তারিখে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রি করলে কাজ সৃষ্টি হয়, দেনাদার সৃষ্টি হয়। এখানে দেনাদার বৃদ্ধি পেয়েছে, কত টাকা বৃদ্ধি পেয়েছে? 1,25,000 টাকা। আর বিক্রি করলে আয় হয় না ব্যয় হয়? আয় হয়। আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে নাকি কমে? বাড়ে। লিখব মালিকানা সত্ত্ব বেড়েছে 1,25,000 টাকা এবং লিখব আয়। পঁচিশ তারিখে বলা হয়েছে অফিস ভাড়া প্রদান করা হলো 15,000 টাকা। ভাড়া প্রদান করেছে, ভাড়া প্রদান করলে আমাদের কারবার থেকে টাকা চলে যাবে। আমরা 15,000 টাকা, 15,000 টাকা আমরা কমাবো নগদ থেকে। এবং ভাড়া হচ্ছে এক ধরনের ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, তো মালিকানা সত্ত্ব থেকে কমাবো 15,000 টাকা এবং লিখব ব্যয়। পরবর্তীতে 28 তারিখ বলা হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংকে জমা দিলে আমাদের কারবার থেকে টাকা চলে যায়, ব্যাংক থেকে কমাবো 32,000 টাকা। এবং ব্যাংকে টাকা বেড়েছে 32,000 টাকা, কারণ ব্যাংকে জমা রেখেছে যেহেতু, বা ব্যাংকে হিসাব খোলা হলে ব্যাংকে টাকা বাড়ে। আমরা মন্তব্যে আজকে কিছু লিখবো না। পরবর্তীতে 30 তারিখে বলা হয়েছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, আর পাওনাদার বৃদ্ধি পেয়েছে, পাওনাদার বাড়লে পাওনাদার বাড়াবো 28,000 টাকা। আর ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে 28,000 টাকা। মন্তব্য লিখব ব্যয়। এবার আমরা উদ্ধৃত নামাবো। আর হ্যাঁ স্টুডেন্ট, আমি উদ্ধৃত ছাড়া অঙ্ক করাচ্ছি, কারণ হচ্ছে উদ্ধৃত ছাড়া অঙ্ক করলেও হবে, এতে কোনো প্রবলেম হবে না, তোমরা বোর্ডে গিয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আধুনিক নিয়মে উদ্ধৃত ছাড়াও অঙ্ক করা যায়, এতে আমাদের যেমন টাইম বাঁচে এবং এতে করতে অনেক সুবিধা হয়, আমাদের বারবার ক্যালকুলেশন করতে হয় না, যে নামাতে হয় না। উদ্ধৃত করতে গেলে আমাদের ছক আরও বড় হবে, টাইম আরও বেশি লাগবে, বারবার ক্যালকুলেশন করতে হবে, এতে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এইভাবে করলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ সম্ভাবনা থাকলেও এতে ভুলের পরিমাণ কমে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে উদ্ধৃত নামাবো, একদম সবার শেষে একবারে উদ্ধৃত নামাবো, নগদ যোগ করব, মানে এগুলো সব যোগ বিয়োগ করে নামাবো উদ্ধৃতগুলা। নগদ যোগ বিয়োগ করলে এখানে 1,33,500 টাকা মাইনাস আসে। ওকে, 26,500, 25,000, 1,25,000, 32,000, 28,000, আর মালিকানা সত্ত্ব যোগ বিয়োগ করলে হয় হচ্ছে 22,000 টাকা। এই ছিল আমাদের উদ্ধৃত। এবার আমরা কি করব? আমরা 2 পাশ যোগ করব, অর্থাৎ সম্পদ পাশ যোগ করব, আর এদিক দিয়ে মালিকানা সত্ত্ব আর দায় যোগ করব। সম্পদ পাশ যোগ বিয়োগ করলে হয় হচ্ছে 50,000 টাকা, আর মালিকানা সত্ত্ব আর দায় যোগ করলে হয় হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ আমাদের 2 পাশ মিলে গেছে। তো এই ছিল আমাদের অঙ্কটি। যদি তোমরা অঙ্কটা না বুঝো বারবার দেখবে, যদি কোনো অঙ্কে প্রবলেম হয় তা আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা সলিউশন দেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই।